RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে মেঘ বৃষ্টি, এই অধ্যায় থেকে বেছে বেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো থাকছে সেগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নের উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর মান 1 দাগের প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত? উত্তর হবে 0.02 মিমি। 2, বেশি উচ্চতার মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? উত্তর হবে 20,000 ফুট। 3 দাগের প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? উত্তর লিখবে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। 4 দাগের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু কাকে বলে? উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। 5 দাগের প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? উত্তর লিখবে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 6 দাগের প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? উত্তর লিখবে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। 7 দাগের প্রশ্ন, কোন অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। 8 দাগের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কি নামে পরিচিত? উত্তর হবে সাইক্লোন। 9 দাগের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বা এভাবেও আসতে পারে যে ঘূর্ণিঝড় পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত? উত্তর হবে টাইফুন। 10 দাগের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত? উত্তর হবে হ্যারিকেন। 11 দাগের প্রশ্ন, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস। মনে রাখবে যেহেতু এই মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তাই একে বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড বলে। 12 দাগের প্রশ্ন, 2009 সালের ঘূর্ণবাত কি নামে পরিচিত? উত্তর হবে আয়লা। আর 2013 সালের ঘূর্ণবাত ফাইলিন নামে পরিচিত, এটাও মনে রাখবে। এবারে চলে আসছি 13 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অধঃক্ষেপণ কি? এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। উত্তরে লিখবে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হলো বৃষ্টিপাত। 14 দাগের প্রশ্ন, বাম্পি ক্লাউড নামে পরিচিত কোন মেঘ? উত্তরে লিখবে স্ট্র্যাটোকিউমুলাস। 15 দাগের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেনগজ। 16 দাগের প্রশ্ন, স্লিট কি? উত্তর হবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। 17 দাগের প্রশ্ন, সীমান্ত এর সৃষ্টি হয় কোন বৃষ্টিপাতে? উত্তরে লিখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাতে। 18 দাগের প্রশ্ন, গাছপালার কোন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়? উত্তরে লিখবে প্রস্বেদন প্রক্রিয়া। 19 দাগের প্রশ্ন, পর্বতের কোন ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে? উত্তরে লিখবে অনুবাত ঢালকে। 20 দাগের প্রশ্ন, কোন মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে? উত্তরে লিখবে সিরোকিউমুলাস। কেন ম্যাকারেল আকাশ বলা হয় পাঠ্য বইতে ওই অংশটা একটু ভালো করে পড়ে রাখবে। 21 দাগের প্রশ্ন, বৃষ্টিপাত মূলত কয় প্রকার? উত্তরে লিখবে 3 প্রকার, যথা 1 পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, 3 ঘূর্ণ বৃষ্টিপাত। 22 দাগের প্রশ্ন, ড্যাশ তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়? উত্তর হবে শিশিরাঙ্ক। এবারে চলে আসছি 2 মার্কের প্রশ্নে। 1 দাগের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কি?
এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, সেইভাবে তৈরি করে রাখবে। উত্তরে লেখো, প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত। 2 দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই 2 এর অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। 3 দাগের প্রশ্ন, শিশির কিভাবে সৃষ্টি হয়? উত্তরে লিখবে, শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির ওপর শিশির জমা হয়। মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। 4 দাগের প্রশ্ন, বাম্পি ক্লাউড কি? উত্তরে লিখবে, নিম্ন উচ্চতার মেঘ স্ট্র্যাটোকিউমুলাস দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। 5 দাগের প্রশ্ন, সমবর্ষণ রেখা কাকে বলে? উত্তরে লিখবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। 6 দাগের প্রশ্ন, ঘূর্ণবাতের চোখ কি? উত্তরে লিখবে, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। সাধারণত ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। এই ঘূর্ণক জলভাগের ওপর বেশি শক্তিশালী হয়, যত স্থলভাগের দিকে এগোয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়। 7 দাগের প্রশ্ন, শিশির ও কুয়াশার পার্থক্য লেখো। উত্তরে লিখবে, শিশির ও কুয়াশার পার্থক্যগুলো হলো, 1 গঠনের প্রকৃতি। শিশির জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু আকারে জমে। কুয়াশা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বাতাসে ভাসমান অবস্থায় থাকে। 2 গঠনের স্থান, শিশির ঘাস, পাতা, ছাদ ইত্যাদির উপর তৈরি হয়। কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে তৈরি হয়। 3 দৃশ্যমানতার প্রভাব, শিশির দৃশ্যমানতার উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না। কুয়াশা দৃশ্যমানতা কমিয়ে দেয়। 4 চেহারা, এই পয়েন্টের আন্ডারে লিখবে, শিশির জলবিন্দুর মতো দেখা যায়। একসাথেই লিখবে, কুয়াশা ধোঁয়া সদৃশ সাদা আবরণের মতো দেখা যায়। এবারে চলে আসছি 3 মার্কের প্রশ্নে। 1 দাগের প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্যগুলো হলো, 1 অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা, ধূসর ও কালো রঙের হয়। 2 সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। 3 এই মেঘের উপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। 4 কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এই মেঘের আরেক নাম বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড।
5, এই মেঘে অনেক সময় শিলাবৃষ্টি হতেও দেখা যায়। 2 দাগের প্রশ্ন, শিশির ও কুয়াশা কি? প্রথমে একটা বক্স করে পয়েন্ট করবে, 4 কোণা বক্স করে পয়েন্ট করবে শিশির। এই পয়েন্টের আন্ডারে লিখবে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির ওপর শিশির জমা হয়। মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। এরপরে বক্স করে পয়েন্ট করবে কুয়াশা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। এর কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্বের মধ্যে থাকা বস্তুকেও দেখা যায় না। ভারতের দিল্লি শহরে শীতের শুরুতে কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়। 3 দাগের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? উত্তরে লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিম ঢাল বরাবর উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়। ফলে পশ্চিম ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে, কিন্তু বায়ু তার অধিকাংশ জলীয় বাষ্প পশ্চিম ঢালেই বর্ষণ করে ফেলে। এরপর বায়ু পর্বত অতিক্রম করে পূর্ব ঢালে নামার সময় উষ্ণ ও শুষ্ক হয়ে যায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায়। তাই পশ্চিম ঘাটের পূর্ব ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে শুষ্ক থাকে। উদাহরণ, পশ্চিম ঘাটের পূর্ব দিকে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। 4 দাগের প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? উত্তরে লিখবে স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়। ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণবাত থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নাম ঘূর্ণবৃষ্টি। 5 দাগের প্রশ্ন, মেঘ কিভাবে সৃষ্টি হয়? উত্তরে লিখবে সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর ইত্যাদির জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়। উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমেও জলীয় বাষ্প বায়ুতে যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে যায়। উপরে উঠতে উঠতে শীতল বায়ুর সংস্পর্শে এসে বায়ুর তাপমাত্রা কমে যায় এবং একসময় শিশিরাঙ্কে পৌঁছায়। তখন বায়ু সম্পৃক্ত হয়ে যায়। এরপর আরও শীতল হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি ধূলিকণা, লবণকণা প্রভৃতির উপর জমে ভেসে থাকে এবং অসংখ্য জলকণার সমষ্টিতে মেঘের সৃষ্টি হয়। সাধারণত মেঘের জলকণার ব্যাস প্রায় 0.02 মিমি হয় এবং বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরেই অধিকাংশ মেঘ সৃষ্টি হয়। 6 দাগের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন? উত্তরে লিখবে পৃথিবীর উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের অতিরিক্ত উত্তাপের ফলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায় কারণ 1.
সূর্যরশ্মির লম্ব পতন। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে, ফলে ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত হয়। 2, অধিক বাষ্পীভবন। এই পয়েন্টের আন্ডারে লিখবে উচ্চ তাপমাত্রার কারণে নদী, সমুদ্র ও অন্যান্য জলাশয় থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মিশে যায়। 3, উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমন। এই পয়েন্টের আন্ডারে লিখবে উষ্ণ ও জলীয় বাষ্পযুক্ত বায়ু হালকা হয়ে দ্রুত উপরের দিকে উঠে যায়। 4, ঘনীভবন ও বৃষ্টিপাত। এই পয়েন্টের আন্ডারে লিখবে উপরে উঠে বায়ু শীতল হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং পরে প্রবল বৃষ্টিপাত ঘটায়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে সারা বছর উচ্চ তাপমাত্রা, প্রচুর জলীয় বাষ্প এবং উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমনের ফলে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সর্বাধিক পরিমাণে দেখা যায়। এবারে চলে আসছি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বৃষ্টিপাত কিভাবে ঘটে, বৃষ্টিপাত কয় প্রকার। উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে বৃষ্টিপাত, বা পয়েন্ট করতে পারো যে বৃষ্টিপাত কিভাবে ঘটে। এই পয়েন্টের আন্ডারে লিখবে আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে আসে ও আরও ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়। তুলনায় বড় জলকণাগুলো বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে না। তখন পৃথিবীর অভিকর্ষের টানে বৃষ্টিরূপে ঝরে পড়ে। এবারে বক্স করে পয়েন্ট করবে প্রকারভেদ। এই পয়েন্টের আন্ডারে লিখবে বৃষ্টিপাত প্রধানত 3 প্রকার, যথা পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। এবারে চলে আসছি 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন। উত্তরে লিখবে চেরাপুঞ্জি ও শিলং মেঘালয় রাজ্যে অবস্থিত এবং তাদের মধ্যে দূরত্ব খুবই কম, প্রায় 56 কিমি। তবুও ভৌগোলিক অবস্থানের কারণে বৃষ্টিপাতের পরিমাণে যথেষ্ট পার্থক্য দেখা যায়। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 11,777 মিমি, কিন্তু শিলং এর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2,207 মিমি। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে চেরাপুঞ্জি এবং উত্তর ঢালে শিলং অবস্থিত। বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু দক্ষিণ দিক থেকে এসে খাসি পাহাড়ে বাধা পায়। পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জিতে আর্দ্র বায়ু উপরে উঠে শীতল হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়ের উত্তর ঢালে শিলং অবস্থিত হওয়ায় এটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে পড়ে, ফলে সেখানে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অতএব খাসি পাহাড়ের 2 বিপরীত ঢালে অবস্থান এবং বৃষ্টিচ্ছায় প্রভাবের কারণে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণে উল্লেখযোগ্য তারতম্য দেখা যায়। এবারে চলে আসছি 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের ছবি আঁকো। প্রথমে বক্স করে পয়েন্ট করবে পরিচলন বৃষ্টিপাতের চিত্র। নিচে যে ছবিটা রয়েছে এটা নিজেরা এঁকে নেবে, বা তোমাদের পাঠ্য বইয়ের 46 নং পৃষ্ঠাতেও দেখবে পরিচলন বৃষ্টিপাতের ছবি দেওয়া আছে, সেখান থেকে দেখে আঁকার চেষ্টা করবে। এবারে চলে আসছি 5 মার্কের প্রশ্নে। 1 দাগের প্রশ্নে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, চিত্রসহ আলোচনা করো। এটা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নের উত্তরটা বাড়িতে ভালো করে তৈরি করবে এবং ছবিটাও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু
পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এবারে বক্স করে পয়েন্ট করবে চিত্র, তারপর তোমাদের পাঠ্য বইয়ের 47 নং পৃষ্ঠাতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের যে চিত্রটা রয়েছে সেটা নিজেরা এঁকে দেবে। এই ছবিটা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এবারে চলে আসছি 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে উচ্চতা অনুযায়ী মেঘের বর্ণনা দাও। উত্তরে লিখবে উচ্চতা অনুযায়ী মেঘকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 বেশি উচ্চতার মেঘ। এই পয়েন্টের আন্ডারে লিখবে এই মেঘের গড় নিম্নতম উচ্চতা 20,000 ফুটের উপরে। এই শ্রেণীর মেঘগুলি খুব উঁচুতে অবস্থান করে এবং সাধারণত বরফ কণায় গঠিত হয়। এর অন্তর্ভুক্ত মেঘ হলো সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে সাদা রঙের স্বচ্ছ সিরাস মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো, পাতলা সাদা চাদরের মতো। সিরোস্ট্র্যাটাস মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায়, পেঁজা তুলোর মতো। সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো, তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। 2 মাঝারি উচ্চতার মেঘ। এই পয়েন্টের আন্ডারে লিখবে এই মেঘের গড় উচ্চতা 6,500 থেকে 20,000 ফুট। এই মেঘগুলি আকাশের মধ্যভাগে অবস্থান করে, সাধারণত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। এর অন্তর্ভুক্ত মেঘ হলো অল্টোস্ট্র্যাটাস ও অল্টোকিউমুলাস। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ধূসর থেকে নীল রঙের অল্টোস্ট্র্যাটাস মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো, চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের অল্টোকিউমুলাস মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে। 3 নং পয়েন্ট নিম্ন উচ্চতার মেঘ। এই পয়েন্টের আন্ডারে লিখবে এই মেঘের গড় সর্বোচ্চ উচ্চতা 6,500 ফুট। এই মেঘগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে এবং অনেক সময় বৃষ্টি নিয়ে আসে। এর অন্তর্ভুক্ত মেঘ হলো স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস ও নিম্বোস্ট্র্যাটাস। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। এর আরেক নাম বাম্পি ক্লাউড। সাদা থেকে ধূসর রঙের স্ট্র্যাটাস মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। ঘন পুরু ধূসর থেকে কালো রঙের নিম্বোস্ট্র্যাটাস মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। 4 উল্লম্ব মেঘ। এই পয়েন্টের আন্ডারে লিখবে এই মেঘগুলি নিচু স্তর থেকে অনেক উঁচু স্তর পর্যন্ত বিস্তৃত। বজ্রঝড় ও প্রবল বৃষ্টিপাতের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। এর অন্তর্ভুক্ত মেঘ হলো কিউমুলাস ও কিউমুলোনিম্বাস। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পুরু ঘন কিউমুলাস মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। কিউমুলোনিম্বাস মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো সাদা, ধূসর ও কালো রঙের হয়। মনে রাখবে এই কিউমুলোনিম্বাস মেঘকেই বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড বলে। এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে বৃষ্টিপাত মূলত 3 প্রকার, যথা 1 পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, 3 ঘূর্ণ বৃষ্টিপাত। এগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো, যথা 1 পরিচলন বৃষ্টিপাত। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের অতিরিক্ত উত্তাপের ফলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়। চিত্র, এখানে যে ছবিটা রয়েছে এটা নিজেরা আঁকার চেষ্টা করবে।
এরপরে 2 নং পয়েন্টে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের সংজ্ঞা রয়েছে এবং নিচে বক্স করে চিত্র দেওয়া রয়েছে। সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করবে এবং চিত্রটা দেখে নিজেরা আঁকার চেষ্টা করবে। এরপর 3 নং পয়েন্টে রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত। প্রথমে ঘূর্ণ বৃষ্টিপাত সংজ্ঞা, এই পয়েন্টের আন্ডারে সংজ্ঞাটা দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে, তারপর বক্স করে চিত্র পয়েন্ট করবে এবং তোমাদের পাঠ্য বইতে ঘূর্ণ বৃষ্টিপাতের যে ছবি দেওয়া রয়েছে এই ছবিটা আঁকার চেষ্টা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।